হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো প্রতিদিন সকালে আমাদের মেনলি ফ্রেশ হওয়ার পর প্রথম কাজ থেকে বিছানা তোলা, তো সেটা নিয়েই এখন আমি রোজ বিছানা তোলা থেকে ব্লগটা স্টার্ট করি। তো এই দেখো এখন বাজে 7:30 বাজে। তো আমার মানে পাপার বান্ধবীর কালকে খুব শরীর খারাপ ছিল। তো সকালবেলা উঠে চা খেয়ে, আগে চা খাইনি, আগে ওর খোঁজ নিয়ে এসে চা খেয়ে বিছানা তোলা মানে বিছানা তুলতে এসছে। আর এর মধ্যেই তোমাদের দাদা না জেনে শুনেই মানে না জানিয়ে মাংস নিয়ে এসছেন আর আমার মাকে আসার কথা বলছে। তো আমার মা বলছে না আমি আসবো না, আমার চাল ভিজানো হয়ে গেছে। তারপরে যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে মা এসছেন। মা আসার একটা অন্য কারণও ছিল। তো মা আসবে বলে আগে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার মা না প্রচণ্ড পিটপিটানি, মানে ঘর পরিষ্কার করার থেকে শুরু করে মানে সব কিছু ওনার পারফেক্ট। মানে উনি একা থাকে, ওনের ঘরটা গুছানো থাকে, যদি এসে দেখে আমাদের ঘর নোংরা ওনের হয়ে যাবে মাথা গরম। আর যখনই আমি জানি যে আমার মা আসবে আমি কিন্তু ফুল দমে আগে ঘরটা ক্লিন করে নিই। তো আজকে এই মা আসবে আর আজকে খাসির মাংস রান্না হবে। আর আমার শাশুড়িরও শরীরটা ভালো না, শাশুড়ির জন্যও মাছ রান্না হবে। তো যাই হোক, তো এখানে জানো তো আমার মানে যে বিছানাটা আমি তুলতে শুরু করেছি আমার শাশুড়ি শুরু করলো, রিম্পা আমাকে নুন চিনি জল বাড়িয়ে দাও আর ছেলের একটা জামা এনে দাও। তা আমি বললাম যে আমি দিচ্ছি, দাঁড়াও। কিন্তু ওনের কথা না, ওনের কথা উনি যখন যেটা বলবে তখনই সেটা ইমিডিয়েটলি করতে হবে, নাহলে উনি কনস্ট্যান্ট বক 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 করতেই থাকবে। কী করছে কে জানে, ঘরের ভিতরে এতক্ষণ সময় লাগে কি না। যতক্ষণ উনি বাইরে থেকে দেখতে পাচ্ছে আমি বিছানা করছি, তো কিন্তু তাতে তোমার হবে না, তোমাকে এক্ষুনি বলেছে এক্ষুনি করতে হবে। আমার এরকম ধরনের মানুষদের না একদম পছন্দ হয় না, কারণ একটা কাজের করতে করতে উঠে আর একটা কাজ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর কালকে রাত্রি জানো তো সারা রাত্রি জেগেছিলাম, শরীরটাও আজকে ভালো লাগছে না। প্রথমে আমার পাপার যে ফ্রেন্ড মানে ওর যে বান্ধবী, ও একদম ছোট, ওর শরীরটা খারাপ ছিল জানো তো। ওর রাত্রির তখন 12:30 মতন বাজে, ওর দাদু এসে ডাকছিল। তারপরে আমার যে দিদিভাই ছিল সূর্য, ওর হয় বমি। তার আগে আমার শাশুড়ি করে বমি, ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করার পর আমার শাশুড়ি করে বমি। মানে এরকম করে সারা রাত্রির কেটেছে। আর পুচকিটার জন্য খুব টেনশন হচ্ছিলো, কারণ ওর দাদু বলছিল যদি না কমে হসপিটালে অ্যাডমিট করতে হবে। বাচ্চাদের শরীর নিয়ে বলে কথা, এরকম শুনলে না খুবই খারাপ লাগে। তো এই দেখো ভিডিও বানাতে বানাতে বিছানা তুলছি আর যতটা পাচ্ছি মানে গুছিয়ে কাজ করতে হবে, কারণ মা এসে যদি দেখে আমার ঘর বাড়ি অগুছালো তাহলে কিন্তু মা প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। আর কালকে ঘুম হয়নি বলে আজকে রাত্রিবেলা আমিও নিজে না মানে মুরগি চিবানোর মতন কাজ করছি। তো এখন সকাল সকালই স্নান করে নেব, কারণ সব কাজ কমপ্লিট করতে করতে না ভিজে যায়। তার জন্য কদিন ধরে সকাল সকাল স্নান করছি, আবার দুপুরেও স্নান করছি। আর আমাদের রানাঘাটে যেন না যায় পরিমাণে হঠাৎ করে গরম পড়েছে, কি বলবো। বৃষ্টি হয়েছে এমন না যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কিন্তু ডেলি হচ্ছে, বাট গরম পড়ছে। আর এর মধ্যে তোমার দাদাকে খেতে দিয়ে আমি ঘরে এসে দাদার খাওয়া হলো। বলছি এটা তুমি কী করছো, ভিডিও করছো? আলাম হ্যাঁ আমি ভিডিও করছি। তো কিছু বলেনি, ও এমনিতে আমার ভিডিও বানানো নিয়ে কখনোই কিছু বলে না। তো তোমার দাদার সাথে এই পাপার জন্মদিন নিয়ে প্ল্যানিং হচ্ছিলো, অনেক প্ল্যানিং করলাম। ওরা ভাবলাম এখনও প্ল্যানিং মানে কী করবো, কিছুই ফাইনাল ডিসিশন নিইনি, মানে সব দিকেই বাধা পড়ছে। আর এমন একটা দিনে পাপার বার্থডেটাও পড়লো আর ছেলেটাও বিয়ে করার দিন পেলো না। এতদিন পর বিয়েটা করলো, তাও একটা ঠিক টাইমে করলো না। তো এই দেখো বিছানা গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বিছানাটা ঝাড়তে হবে। বিছনাটাই মেনলি জানো তো, ঘরে যাদের মানে আমার মনে হয় যাদের বাড়ির বিছনা এলোমেলো থাকে তাদের ঘর যতই গোছানো থাকুক না কেন, বিছনা গোছানো না হলে কিন্তু কখনোই ওই মানে সেই জিনিসটা পরিষ্কার লাগে না। আর তোমার দাদা মাংস দিয়ে চলে যাবে বলছে, চলে যাবে। আর আমি বলছি দাঁড়াও আমার একটু কথা শোনো, আমার একটু কথা শোনো করে বলছে এত কথা শোনার আমার টাইম নেই। আমি বলছি আমি দরকারি জিনিসই আলোচনা করছি, মানে ওই পাপার বার্থডে নিয়ে যাই হোক আলোচনা করছিলাম। এই করতে করতে মানে তোমার দাদার আসতে রাগ করে চলেই গেল, বললো হোর ব্যাংক, বলছি সময় নেই গাড়ি ঢুকে যাচ্ছে।
আর আজকে না তো আমি ভেবেছিলাম মা আসবে, মাকে দিয়ে রান্না করবো, কিন্তু মাকে দিয়ে রান্না করাইনি। কারণ মাকে দিয়েই প্রথমে ভেবেছিলাম সব রান্না করবো, পরে ভাবলাম মাও তো বাড়িতে একা থাকে, মায়েরও তো ইচ্ছা করে যে অন্য কারোর হয়তো রান্না খায়। তো মা সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছিলো, শেষে রান্নাটা আমিই করেছিলাম। তো মাকে দিয়ে আর রান্না করাইনি, আমিই রান্না করেছিলাম। মোটামুটি রান্নাগুলো ভালো হয়েছিলো। শুধু তোমার দাদার একটু খুব ধরে অভ্যাস আছে যে রান্নার একটুখানি ঝাল বেশি দরকার ছিল। আমি বলেছি জানো তো ওয়েদারটা খুব খারাপ, সবারই পেট খারাপ, বমি এইসব হচ্ছে, তার জন্য আমি মাংসটা একটু হালকাই রান্না করেছিলাম। কিন্তু ওর দরকার ছিল আর একটু ঝাল, কিন্তু আমি ঝাল দিইনি, কারণ এই বাড়িতে একদমই আমরা কাঁচা লঙ্কা খাই না, সবসময় লঙ্কার গুঁড়োই খাই। আর লঙ্কার গুঁড়ো অতিরিক্ত একদমই শরীরের পক্ষে ভালো না। আর এই নিচের পেটিগুলি দেখছো না, এই পেটিগুলিতে সব দাদার মাল ভর্তি, ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, তারপরে ডেটল, তারপরে এগুলোকে কী বলে, কলগেট ফিজিক্যাল হোয়াইট, ফিয়ামা বডি ওয়াশ। তো জানো না, বিছানা ঝাঁটাটা পাপার জন্য লুকিয়ে রাখতে হয়, কারণ পাপা ওই ঝাঁটাটা দেখলেই পাগলামো করে। তার জন্য এখন ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা দিয়েই বিছানা ঝাঁট দিতে হচ্ছে। কী অবস্থা, মানে ভাবো, ছেলের জন্য কোনো জিনিস মানে রেখে শান্তি আছে। তারপরে ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে নিচ্ছি, কারণ যতই ওয়ার্ড্রপের উপরটা আমি গুছিয়ে রাখি, সকালবেলা উঠে সেটা বড়লাই হয়ে থাকে। তো এই দেখো, আর রাত্রিবেলা বাবাকে যেহেতু একবার বাবা ওঠে, এখন একবারই ওঠে, দুবার ওঠে না। সেই তোমার দাদা দুধ খায়, তার জন্য তোমার দাদা পুরো এলোমেলো করে থই, দুধ ফেলে, দুধের চামচ ফেলে, জল ঢেলে, কখনো ফ্লাক্স আটকায়, কখনো ফ্লাক্স আটকাতেও ভুলে যায়, দুধের বোতল টোতল ছিটিয়ে। তো সেইগুলি এখন আমি ক্লিন করছিলাম আর বলছিলাম কেন যে রাত্রিবেলা করে ওকে দিয়ে আমি দুধ বানাই। আর তখন পাপা এত কাঁদে, তখন যদি ওকে আমি কোলে না নিই, ও তো আরও পরিমাণে খেপে যাবে। আর দীঘা থেকে জানো না, যে জিনিসগুলি এনেছি এখনও পর্যন্ত অনেক কিছুই মানে মানে কসমেটিকগুলিই ঢুকানো হয়নি। আর এই নতুন দুধের কৌটোটা দেখছো না, এটা ডাক্তার বাবাকে দিয়েছে বাবার পেট খারাপের জন্য। তো বাবাকে এখন এই দুধটাই কিছুদিন কন্টিনিউ করবো, পেট খারাপ ঠিক হয়ে গেলে তারপর আবার নর্মালি হাই উঠছে ভয়েস ওভার দিতে গিয়ে। যে ফর্মুলা মিল্কটা খাই সেটাই দেবো আমি। কিন্তু দেখো, আমার এর মধ্যে গিয়ে আমার শাশুড়িকে নুন চিনি জল করে দিয়েছিলাম, আর পাপার জামাও দিয়েছিলাম, আবার নাকি বাবা টয়লেট করে ভিজিয়ে দিয়েছে। আবার বলছি এতক্ষণ হয়ে গেছে এখনও পর্যন্ত আর একটা জামা দিয়ে গেল না। একটা জামা চেয়েছি, একটা জামাই দেয়, আর একটা জামা দেয় না। মানুষ শুধু এত বক বক করে না, তাদের প্রতি কী পরিমাণে মাথাটা গরম হয়। আর পাপা হওয়ার পর থেকে জানো তো একটাই প্রবলেম, নিজের ওয়েট দিনকে দিন বেড়েই যাচ্ছে, পাপার ওয়েট দিনকে দিন কমে যাচ্ছে। লাস্ট ডাক্তার দেখাতে গেলাম, বলছে ওর ওয়েট এখনও মিনিমাম 1 কেজি হলে তাও একটা নির্দিষ্ট ওয়েটে আসবে, যেখানে আরও 3 কেজি ওয়েট বাড়ানোর কথা ডাক্তার বলেছে, সেখানে মিনিমাম 1 কেজি ওজন বাড়ানোর কথা। তো তোমার দাদা বললো 1 কেজি ওজন তো বেড়ে যাবে। তা আমি বললাম হ্যাঁ 1 কেজি ওজন বেড়ে যাবে। 1 কেজি শুনতে ওরকম লাগে, 100 গ্রাম ওজন বাড়াতে গেলে আমার মানে জীবন শেষ হয়ে যায়, সেখানে তুমি নর্মালি বলছো 1 কেজি ওজন হয়ে যাবে। তো এখন সোফার উপর বাবা মানে আমাদের যে জামা কাপড়গুলি ছিল, আমার নাইটির থেকে শুরু করে দাদার জামা কাপড়, বাবার জামা কাপড়, সেগুলি আমি রানিংয়ে গোছাচ্ছি। কারণ মা এসে যদি বলে দেখে সোফার উপর জামা কাপড় রাখা, এসে চিল্লামিল্লি শুরু করে দেবে, বলবে হ্যাঁ জামা কাপড় সঙ্গে সঙ্গে ধুয়ে যখন তুলিস তখন কেন ভাঁজ করিস না। তো এইগুলি কিন্তু সবই এখন আমার ভাঁজ করতে হবে। এর মধ্যে কিছুটা আমার শ্বশুর শাশুড়িরও ছিল, ওদেরটা পরে ভাঁজ করে ওদের করে দিয়ে এসছি। তো জামা কাপড়টা আগে ভাঁজ করতে হবে, কারণ মার ঘরে সোফাটা না সবসময় ঝকঝক তকতক করে। সোফার উপর জামা কাপড় তো দূরে থাকে, একটা চিরুনি বলো, একটা জলের বোতল বলো, কিচ্ছু পাবা না। আমরা গেলেই বরং মায়ের বাড়ির ঘরটা অগোছালো হয়ে যায়। তাই মা আসবে বলে আমি সবসময় যখনই শুনি মা আসবে তখনই আমি ঘরটা পুরো ঝমাঝম আগে ক্লিন করে নিই, কারণ ঘর ক্লিন না করলে মা প্রচণ্ড রাগারাগি করবে। আমরা সব কাজ ফেলে ঘর ক্লিন করতে থাকি। এখন আমি এই বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মানে জামা কাপড়গুলি জায়গায় রেখে সামনে দিয়ে ঘরটা ঠিকঠাক করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান করে উঠেছিলাম। জামা কাপড় কেচেছিলাম, প্রচুর জামা কাপড়, আজকে 3 গামলা জামা কাপড় কেচেছিলাম। জানি না জানো তো, প্রত্যেক দিন আমারই যে কী করে এত জামা কাপড় বেরোয় ভগবান জানে। পাপা হওয়ার পর থেকেই মনে হয় এই প্রবলেমগুলি হয়, কারণ পাপার সারাদিনে যেগুলি গলায় দিয়ে খাওয়ায় যে কাপড়গুলি, সেই কাপড়গুলি
তারপরে প্রত্যেক দিন তো 13টা 14টা করে বাবার জামাই বেরোয়, কারণ একটু পরপরই ওর জামা ভিজে যায়। তারপরে তোমার আমার দিনে প্রত্যেক দিন 4টে করে নাইটি। তারপরে তোমার দাদা যেটা অফিসে পড়ে যায় সেইটা। তারপরে যেই কাপড়গুলোর অংশগুলি বাবাকে ভেতরে শুয়াই, ওইগুলি যেমন আজকেই দেখতে পারবো রাত্রিবেলা যে বিছানাটা করবো, ওই কাপড়গুলি কী বলতো ছোটো ছোটো করে কেটে সেলাই করে ক্যাথা মতন বানিয়ে দিয়েছে। সেইটা কিন্তু প্যাম্পাস পরে শুলে কিন্তু মানে ভেজে না, কিন্তু তবুও আমার অভ্যাস পরের দিন সকালবেলা উঠে ওটা কেচে আবার ডেটল জলে ধুয়ে দেওয়া। কারণ বাচ্চাদের জিনিস যেন তো যতটা উচিত ততটা ক্লিন রাখার আমরা কি রাখতে পারি, মানে রাখার চেষ্টা করি, কিন্তু কেননা অনেক ভিডিওতে দেখি তারা আরও অনেক সতর্কতা মেনটেন করে। আমার পক্ষে অত সতর্কতা মেনটেন্স করা সম্ভব হয় না, কারণ সংসারেরও প্রচুর কাজ থাকে। তবু আমি যতটা পারি ততটা ক্লিন রাখার চেষ্টা তো করি। তো এই করতে করতে জানো না আজকে কতটা সময় চলে গেছে। মানে মাঝখানে আমি ইনফ্যাক্ট ভুলে গেছিলাম যে আমার ভিডিও অন করা আছে। তো আমার সাথে জানো তো আমার ননদেরও প্রচুর জামা প্যান্ট চলে এসেছে দীঘার থেকে। তো ওর ননদেরও প্রচুর জামা কাপড় চলে এসছে, ওর জামা কাপড়গুলো এসেছে যখন কেচেই দিতে হবে। তো সেইগুলিও কেচেছি, ননদেরগুলি আলাদা করলাম, কারণ ওগুলি একটা আলাদা প্যাকেটে রেখে দিতে হবে। ও আসলে ওকে দিয়ে দিলে ও নিয়ে যেতে পারবে, কারণ ফালতু আমাদের বাড়িতে রেখে কী করবো। আর ও যদি না পাই ও আবার খোঁজাখুঁজি করবে। তাই সবাই জামা কাপড় আলাদা রাখি, মানে একটা ওয়ার্ডরোবের একটা থেকে শুধু দীপের জামা কাপড় রাখি, একটাতে আমার নাইটি আমার কুর্তি থাকে, উপরেরটাতে ক্রিম, ফেস ওয়াশ, ফেসিয়াল কিট, অ্যালোভেরা জেল, ক্লিনজার, ময়েশ্চার, ডায়েরি, ব্যাগ পত্র, টাকা পয়সা, সানগ্লাস, চশমা সব ওটাতে রাখি। আর একদম নিচেরটাতে মানে যেগুলি ব্যবহার করার মতন জিনিস না, কিন্তু যেগুলি ফেলে দিলেও চলে না সেরকম জিনিসপত্র রাখি। তো ওয়ার্ডরোবটা আমার পুরো প্যাকড আপ, শোকেসটাও আমার পুরো প্যাকড আপ, আলমারিটাও আমার পুরো প্যাকড আপ, মানে একটা জায়গায় একটা জিনিস রাখার জায়গা নেই। মানে আগে শুধু যখন বিয়ে হয়েছিল শুধু জানো তো আমার ঘরে একটা ওয়ার্ডরোবও ছিল না, একটা শোকেস ছিল, তাও শোকেসও ওদের জামা কাপড়ে রাখা হতো, মানে আমার শুধু একটা বাস্কেট ছিল বলতে পারো। তারপরে হলো ওয়ার্ডরোব কিনা আনা হলো। ওয়ার্ডরোব কেনার পর মা একবার দুর্গাপুজোতে বললো কী জামা কাপড় নিবে, আমি বললাম জামা কাপড় নেবো না, জামা কাপড় কিনে রাখার জায়গা না, জামা কাপড় রেখে কী করবো। তারপরে মা দেখে আর কিছু বললো না, তারপরে মায়ের আলমারিটা কিনে দিয়েছিল, আর শোকেসটা আমরাই কিনেছিলাম। তো এই দেখো 3টেতেও এখন জামা কাপড় ধরে না, এখন পাপার যেটাতে সেটাতে পাপার জিনিসপত্র ভর্তি, জানো তো। সোয়েটার টুইটার রাখলে সোয়েটার দেখো আমাদের শীতকালে 2টো ব্ল্যাঙ্কেট, তারপরে বিছানার চাদর আমার নাই করে 12টা, নাই করে আমার 12টা বিছানার চাদর হলো, 2টো ব্ল্যাঙ্কেট, আর তোমার দাদার একটা হুডি কত বড় বড় তোমাদের কোনো ধারণা নেই। সেগুলি রাখার পর কী করে জায়গা থাকে বলো, ওর সোয়েটার আমার সোয়েটার। তাহলে এরকম বিছানা তুলে শোকেসের সামনে এটা কোনো রকম ক্লিন করেছি, খুব একটা ক্লিন করতে পারিনি, কারণ অত মানে নিট অ্যান্ড ক্লিন করার মতন টাইম আমার কাছে ছিল না। এখনও ঘরবাড়ির অবস্থা দেখো, সোফাটাও ক্লিন করেছে আর পাপার দোলনাটাও ক্লিন করেছে। আর এই দেখো এই জামা কাপড়গুলি এর তো অর্ধেক এখনও বাইরে অর্ধেক আছে। তো এই দেখো আবার চলে এসেছি, এখন আমি আজকে ঘর মুছবো। তা আজকে যেহেতু ওর মা অসুস্থ, পুরো সংসারের দায়িত্বটা আমার উপর, সবাইকে খেতে দেওয়া, সকালবেলা সবাইকে খেতে দেওয়া, বাসন মাজা, ঘর গোছানো, রান্নাবান্না করা, পাপাকে খেতে দেওয়া। তো আজকে আমি এই স্ট্যান্ডটা দিয়েই ঘর মুছবো, কারণ আমার কাছে অতটাও সময় নেই যে আমি হাত দিয়ে আস্তে আস্তে ডোলে মানে ঘর মুছবো। আর গত জন্য তো একের সময় ঘরে খুব কম টাইমেই ও টয়লেট করে দেয়, যখন একদম চেপে রাখতে পারে না, নাহলে ও টয়লেট করে না। আজকেও যেমন ও ঘরে টয়লেট করেনি, তার জন্য আমি স্ট্যান্ড দিয়ে মুছবো, যে ও ঘরে টয়লেট করেনি, ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি, ঘরটাও পরিষ্কার আছে, তাহলে স্ট্যান্ড দিয়ে তাড়াতাড়ি হয়, স্ট্যান্ড দিয়ে মুছবো। কিন্তু এই ঘর মুছে কোনো লাভ নেই, কিছুক্ষণ পর ঘরটা আবার বালি বালি হয়ে গেছিলো, দুপুরবেলা আবার ঘর মুছতে হয়েছিল না। তাই দেখো ফ্যান চালিয়ে ঘর মুছে তারপরে গেছিলাম জামা কাপড় কাচতে। আর আজকে জামা কাপড় কাচতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে, মোটরের সুইচ অন করলে কারেন্টের শর্ট দিচ্ছে, জানি না কেন। সব জামা কাপড় কেচে জল টিপে কাচতে হয়েছে, জল টিপে ধুতে হয়েছে,
অনেক কষ্ট হয়েছে। আর শুধু বাকি আছে না তো দীঘায় জামা কাপড়গুলি, মানে আমারগুলি আর তোমার দাদার দুটো শার্ট, এগুলি কাছে কমপ্লিট হয়ে গেলে আমার সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো এত পরিমাণে আমি ঘামি, এত পরিমাণে আমি ঘামি, মানে আমার মতন যে কজন ঘামে কি জানি। আর সকালবেলা উঠে একটা ছুটকি মানে খোপা বেঁধেই কাজে। স্নানটা হয়ে গেছে, কটা বাজে 10টা কোনো বাজেনি, স্নানটা করে নিলাম। কালকে রাত্রে ঘুম হয়নি। আমার এই বড় ননদের ঘরের, বড় ননদ বলতে সরি, বড় দিদিভাইয়ের ছেলে সূর্য, ওর কালকে সারা রাত্রি বমি করেছে, তার জন্যে ঘুম হয়নি। ডাক্তাররা রাত্রিবেলা পরে, একটা ছেলে ফার্মেসি আছে, ওর বাড়িতে ওষুধ থাকে, ওকে ডেকে আনলে। আমার ছেলের বান্ধবী আছে, ওর শরীর খারাপ, ওরা 12:30টার সময় ডাক্তার আসলো, আবার 1:30টার সময় এই ঘটনা। সারা রাত্রি ঘুম হয়নি, শরীরটা একদম ভালো লাগছে না। স্নানটা করে নিলাম। প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ বাকি আছে। তোমাদের দাদাকে খেতে দিলাম, আমার শ্বশুরকে খেতে দিলাম, ওদের বাসন ধুলাম, বিছনা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, বাবাকে একবার খাইয়েছি আর একবার খাওয়াবো, শাশুড়িকে নুন চিনি জল করে দিলাম। এখন জামা কাপড় মানে রোদ্দুর হচ্ছে, মেঘ করছে, মেঘ করছে, রোদ্দুর হচ্ছে, কদিন ধরে ওয়েদারটা এরকম। জামা কাপড় এখনও মেলা হয়নি, সব জায়গা নিয়ে ওইদিকে গিয়ে মেলে আসতে হবে, পরে মেলবো। আগে পাপাকে খাইয়ে নেবো, তারপরে বাদ বাকি সব কাজ করবো। তোমার দাদা মাংস এনেছে, মাংসটাও পর্যন্ত ফ্রিজে যে রাখবো নাহলে পিঁপড়ে ধরবে, সেটাও পর্যন্ত সময় হয়নি। আমি মনে হয় এত ঘামি, আর কেউ ঘামে এত? বাবা ঘ্যান ঘ্যান করছিল, ছেলের খিদে পেয়েছে, তো খাইয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। বাবাকে খাইয়ে এবার বাবাকে ঠান্ডা করিয়ে দেন আমি বসেছি এখন মাংস, মানে কাটতে তো বলা যায় না, বাছতেই বলা হয়। তো মাংসটা জন্য তো আজকে পুরো পারফেক্ট ছিল, পিস পারফেক্ট, অত নোংরাও ছিল না, জাস্ট ইজিলি ক্লিন হয়ে গেছে। কিন্তু আজকে মাছ কাটতে গিয়ে আমার মানে জীবন বেরিয়ে গেছে বলতে পারো। মানে মাছ মেনলি মায়ের জন্য বাড়িতে রান্না করবে বলে রেখেছিল, মানে আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না মা আসবেন। তা তোমার দাদাকে বলা মারতে যাই, তোমার দাদা বলে যে মাছটা নিয়ে চলে আসুন। তো মা দুটো পার্শে মাছ রেখেছিল, একটা পার্শে মাছ অনেকটাই বড় ছিল আর একটা ছিল মিডিয়াম। কিন্তু মা যে কেন মাছটা কাটিয়ে রাখেনি ভগবান জানে। আর আমাদের বডিটা জানো তো যথেষ্ট পরিমাণে দাঁড়ালো, কিন্তু বডিটা আজকে মাছ কাটতে গিয়ে পার্শে মাছের মাঝখানের কাঁটাটা আটকে যাচ্ছিলো। আর পার্শে মাছ জানো না এত আঁশ থাকে, এত আঁশ থাকে, নখ দিয়ে দিয়ে আর শুলাতে শুলাতে মানে আমরা হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছিলো, নখ পর্যন্ত ব্যথা হয়ে গেছিলো। মানে আইডিয়া করো, মানে আমি ভাত বসিয়েছি আর একটাতে পাপার ফেনা ভাত বসিয়েছি, মানে ভাত হয়ে নেমে গিয়ে ফ্যান উপর হয়ে গেছে, তখন আমার মাছ কাটা মানে শেষ হয়েছে। মানে ধুয়েই যাচ্ছি, আঁশ বেরিয়েই যাচ্ছে, আমি দেন আবার ধুচ্ছি, আঁশ আরও বেরোচ্ছে। মানে মাকে বলছি যে তুমি এত বড় মাছ কেউ কাটিয়ে না কাটিয়ে রাখে? মা বলছে কি করবো, ওই লোকটার কাছে না বটি ছিল না। বললাম বটি ছিল না, মাছ রাখতা না, কিন্তু এরকম বড় সাইজের মাছ রাখার না কেটে রাখার মানে ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না। আর আজকে না তো বেশি কিছু রান্না করিনি, জাস্ট ভাত, ডাল, ফেনা ভাত পাপার জন্যে, আর মাছ আর মাংস। অন্যদিন ভাজা টাজা করি, কিন্তু আজকে আর করিনি, কারণ মাছ ছিল অনেক, কালকে সোমবার, মাছটা খাবো না। আর এত মাছ ছিল যা আমাদের খেয়েও বেশি হবে, তার জন্য শুধু মাছটা জাস্ট হালকা করে রান্না করেছি। আর এখানে আমার একটা বান্ধবী ফোন করেছে, ওর কিছু দরকার ছিল আমার সাথে, তো ওর সাথে কথা বলছিলাম আর মাংসটা ক্লিন করছিলাম। মানে ওই যাকে বলে রত দেখা হলো, কলাও বেচা হলো। আর জানো তো ওই নতুন ফোন কেনার পর আমার মেন যেই সমস্যাটা হয়েছে, যেটা সবার হয়, অনেক লোকেরই নাম্বার নেই, এবার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, মানে প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে। মানে কী করে যে নাম্বারগুলি পাবো আমার মানে মাথায় আসছে না।
আর এইখানে মাংস ধুতে 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 মাংসটা তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছিলো, মাংস ভুগায়নি, ভুগিয়েছিল আমাকে মাছ। আর এখানে আমি ফুল স্পিডের ফ্যান চালিয়ে নিয়েছিলাম, এই একটা আমি বুদ্ধিমানের কাজ করেছিলাম। নাহলে যদি ফ্যান না চালিয়ে মাছ ধুতে আমি বসতাম, মানে মাছ কাটতে আমি বসতাম, আমার অবস্থা হয়ে যেত খারাপ। আর জানো না এখন রাত্রি কটা বাজে, 9:30 বাজে, এখনও পর্যন্ত আঙুলটা ব্যথা করছে, যে আঙুলটা দিয়ে মাছের এই আঙুল নখটা দিয়ে আঁশগুলি ছুলিয়েছি, মানে এত ব্যথা হয়েছে, এত ব্যথা। আর আজকে পাশে কিন্তু অন্যভাবেই রান্না করেছিলাম, একদম হালকা পাতলা, আর খেতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল, সবাই মেনলি ভালো বলেছে। তো মনের মতনই হয়েছিল, একদম অল্প তেল মশলা, মানে তেল মশলা নেই বললেই চলে এক কথায় যাকে। পরের ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ বলছিলাম না অনেক কাজ, পাপাকে খাওয়ানোর পর মা আসলো, মা রান্না করার কথা ছিল, তো আমি বললাম থাক তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি। তো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি পড়ছিলো, তো মা মাংস সব কিছু গুছিয়ে দিল, আর আমি মাছ আর মাংসটা রান্না করেছি। সকালে ডাল ছিল আর ভাত, আর বাবার খিচুড়ি, খিচুড়ি তো না, বাবার মেনলি ফেনা ভাত করেছি। ওইদিকে বাবাকে খাওয়ানো নিয়ে হুলুস তুলুস বেঁধে গেছে, তো মা মাংস সব কিছু গুছিয়ে দিল, আমি রান্না। এই যে একদম জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করেছি। এটা ছিল কি মাছ, কি মাছ, কি মাছ, পার্শে মাছ। এটা যেহেতু ওর মায়ের পেটটা ভালো না, তার জন্য এরকম করে করেছি। এই মাংসের ঝোল ফুটছে, কমপ্লিট। এত গরম, এত গরম বলার কথা, মানে বাড়িতে বালি সিমেন্টের কাজ হচ্ছে, তার মধ্যে সব কাজ ডাবল ডাবল করতে হচ্ছে। সকালবেলা ঘর মুছেছি, ঘর আবার পুরো বালি বালি হয়ে গেছে, তো ঘর মুছবো, আমার ঘরটা একবার মুছবো, রান্নাঘরটা মুছবো, বাসন মাজা হয়ে গেছে, শুধু প্রেশার কুকারটা বাকি আছে, দিয়ে আমি স্নান করবো আবার। মানে এই দেখো, দিয়ে স্নান করিয়ে আগে পুচিটাকে দেখতে যাবো যে ও কেমন আছে। বাচ্চা মানুষের শরীর খারাপ হলে না নিজের মনের ভিতরেও কেমন লাগে। আর ওকে তোমাদের সাথে কখনো দেখানো হয়নি, একদিন দেখাবো। খুব ভালো মেয়ে, খুব কিউট, মানে মেয়ে মানেই তো কিউট হয়, সেটা সবাই জানে, ছেলেদের থেকে মেয়েদেরই কিউট লাগে বেশি। তো দেখাবো এরপর একদিনও আসলাম। এখন বাজে বিকাল 5টা, এই যে আমার বাবা, বুবু বুবু বুবু, বাজে বিকাল 5টা, আমার বাবা এখন রেডি হয়ে গেছে। তুমি কোথায় যাবা? পার্কে, পার্কে যাব, পার্কে। দুপুরবেলা খেয়েছি, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ওই রাজাই কথা বলছে, ওই রাজা কথা বলছে, দাঁড়াও বলো, আমি ফোন করছি, ওকে ফোন ধরতে বলো। আর এই দেখো বিকালে ওর ছোট পিপির মানে দাদা আর দিদি এসছে। পাপা মানে এত বদমাইশ হয়েছে, এত বদমাইশি হয়েছে, এক্সপ্রেশন দেখো। আর ঝুঁটিগুলি দেখো, ওর বাবা এসেই বলেছে আমার ছেলের দুদিকে দুটো ঝুঁটি বাঁধো। আর দেখো ঝুঁটি বেঁধে আমার ছেলেকে পুরো মেয়ে মেয়ে লাগছে। আর শরীর খারাপ হওয়ার পর থেকে না, ওর মানে এই পেট খারাপটা হওয়ার পর থেকে না ছেলেটার শরীর একদম শুকিয়ে গেছে। যতই ওকে আমি ভদ্রলোক সাজাই, ও ভদ্রলোক কোনোদিনই সেজে থাকবে না। একটা ঝুঁটি দেখো খুলেও ফেলেছে টান দিয়ে, মানে আর যা চুলের গোছ। ও শুধু এই ফকরামি করবে, দুষ্টুমি করবে, বাদরামি করবে, ও শুধু এইগুলি ভাল লাগে। আর ও বাচ্চাদের কোলে যাওয়ার জন্য বেশি ইন্টারেস্ট পাই। সে ঘুমালো না, খুব দুষ্ট হয়েছে, কোনো কথা শোনে না। বিছানাটা কমপ্লিট করে নি, ওর তো আলাদা বিছানা, আমাদের আলাদা বিছানা। কন্টিনিউ সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, মা প্রচণ্ড মানে তাড়াহুড়ার মধ্যে চলে গেছে, মা তাড়াহুড়ার মধ্যে চলে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে।
এরপরে যদি মানে জোরে বৃষ্টি নামে কী করে যাবে, তাই তাড়াতাড়ি করে চলে গেছে, সেটার ভিডিও আর কমপ্লিট করেনি, বিকালেই চলে গেছে। কি গো, এই বাবার বিছানা থেকে হাত সরাও। বিছানাটা আজকে শেয়ার করুন। তো এই স্লিপিং বেডটা না পাপা যখন হয়েছিল, বাবাকে কিনে দিয়েছিল, তবে থেকে ও এটার মধ্যেই ঘুমায়। কি গো, হাতটা সরাও। এই ওয়াল ক্লথটা আমি পেতে দিই ওকে। আমি রোজ রাত্রিবেলা ওকে ডাইপারই ইউজ করি। আমি এখন কিসের ডাইপার জন্য ইউজ করি, মরিসন্সের। তবু এই প্লাস্টিকটা আমি ওকে পাতি, আমি পেতেই শুয়াই। কারণ অনেক সময় এই ডাইপার যদিও লিকেজ হয় না, তবু ওই মানে তবে থেকেই পেতে শুয়াই। সকালবেলা উঠে দেখা গেল শুয়ে থাকতে মানে অনেকক্ষণ শুয়ে থাকলে আমি কী করি, আস্তে করে ডাইপারটা খুলে দিই। কারণ বাচ্চা মানুষ বেশিক্ষণ ডাইপার পরিয়ে রাখা ভালো না। নামে এটা বিছনা, নামে এটার মধ্যে শুয়াই। মাঝরাত্রিও এটা তো থাকেই না, সারা খাট ঘুরে। কিন্তু এটাতে শোয়ালে কি, যখন শোয় ঘুমটা একটু গাঢ় হয়। এই যে ওর বিছানা রেডি। তাতে শুধু ভাত হয়েছে, ওই চা তরকারি আছে, ঝোল আলু, সেই দিয়ে চলে যাবে। আমারও ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুমায়নি। মানে বাবা ঘুমিয়েছিল, 1 ঘন্টা মতন ঘুমিয়েছিল। আমি মায়ের সাথে শুয়ে গল্প করছিলাম। সে কবে দীঘার থেকে এনেছে, তবে থেকে এখনও পর্যন্ত সোনার কানেরটা পরার টাইম পাইনি, সত্যিই পাইনি। কালকে গিয়ে পরবো।